নিজের বাড়িতে যদি নিজের কাছের মেহমানরা বেড়াতে আসে তাহলে এর থেকে আনন্দ কিন্তু আর কিছুই হয় না। আসসালামু আলাইকুম, যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি আমার পরিবারের সবাইকে নিয়ে। এই তো আজকে কিন্তু আমার বাড়িতে মেহমান আসছে, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই বাজার করতে চলে গিয়েছিল আমার মা। আজকে আর আমি বাজারে যাইনি, আমাকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য আমার মা এসেছে আমার বাড়িতে। তো মা ঘুম থেকে উঠেই কিন্তু বাজারে চলে গেছে, যা যা দরকার আর কি প্রয়োজনীয় বাজারগুলো সব করে নিয়ে এসেছে। তো এই তো আমি কিন্তু ব্যাগ থেকে আস্তে আস্তে সব কিছু নামিয়ে নিচ্ছি, আর এগুলো তারপর খুব সুন্দরভাবে যাতে গুছিয়ে রাখতে পারি। প্রথমে যদি বাজার করে বাজারগুলো গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না করতে তত একটা ঝামেলা হয় না, হাতের কাছে খুব সহজেই সব কিছু পাওয়া যায়। আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একা একা পারছি না, তাই আমার মাও আমার সাথে সাহায্য করছে বাজারগুলো বের করতে। এই তো এখানে কিন্তু মা পোলার চাল নিয়ে এসেছে, আবার পিঠা তৈরি করার জন্য আতপ চালও এনেছে। এর সাথে এনেছে একটা ফার্মের মুরগি আর কিছু গরুর মাংস। মহিলাদের বাজার বুঝতেই পারছেন, তত একটা কিন্তু গুছিয়ে করা যায় না। যতটুকুই সম্ভব মা গিয়ে বাজার করে নিয়ে এসেছে, তো তা দিয়ে কিন্তু আমি আজকে আমার মেহমানদের আপ্যায়ন করার চেষ্টা করব। তো এই তো দেখতে পাচ্ছেন আমার বাজারগুলো কিন্তু সব কিছু নামানো হয়ে গেছে। এবার আমি এক এক করে এগুলো গুছিয়ে নেব। আর ছোট বাচ্চা যাদের বাসায় আছে তাদের কিন্তু এক হাতে কাজ করাটা অনেকটাই কষ্ট হয়ে যায়। যদি সহযোগিতা করার মতো বাড়িতে লোক থাকে তাহলে কিন্তু ততটা অসুবিধা হয় না। আর আমি একা পারছি না বলেই কিন্তু আমার মা আমাকে অনেকটাই হেল্প করছে, সাহায্য করছে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক এক করে বাজারগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি, আর রান্না করার জন্য সব কিছু প্রস্তুতি নিচ্ছি। তো আমার সব কিছু কিন্তু গুছানো হয়ে গেছে। এখানে আমি গরুর মাংসটা একটা বলে ঢেলে নিচ্ছি। আর গরুর মাংসগুলো দেখুন অনেকটাই কিন্তু বড় বড় পিস করে এনেছে মা, এগুলো আবার কেটে আমার ছোট করতে হবে। আর গরুর মাংসটা অনেকটা টাটকা ছিল, দেখেই বোঝা যাচ্ছিল যে অনেকটা ভালো হয়েছে। অনেক সময় কি হয়, বাজারে যদি একটা মহিলা বাজার করতে যায় তাহলে কিন্তু দোকানদাররা ঠকিয়ে দেওয়ার চেষ্টা করে। আর তখন কিন্তু মহিলারা কিছু বলতে পারে না বলে চক্ষু লজ্জার কারণে তারা কিন্তু অনায়াসেই মহিলাদের ঠকিয়ে দেয়। তো এই তো আজকে আমি রান্না করব ফ্রাইড রাইস, আর তার জন্য এখানে আমি বড় বড় চিংড়ি মাছ ভিজিয়ে নিয়েছি, আর মুরগির বুকের অংশটাও কেটে ভিজিয়ে রেখেছি। আর এখানে পিঠা বানানোর জন্য আমার মা আতপ চালগুলো সুন্দরভাবে কুলায় চেলে নিচ্ছিল। আর এই তো আমি আমার পালা যে মুরগি আছে মোরগ, সেখান থেকে একটা মোরগ জবাই করে নিয়েছি, এটাকে মেহমানদের জন্য রোস্ট করব। তো এই তো আমি এখানে কিন্তু একটা পাতিলে যতটুকু আমার পোলাও চাল প্রয়োজন তা সেটা মেপে নিয়ে নিয়েছি রান্না করার জন্য। আর যেহেতু আমি বিকেলে পিঠা বানাবো, তার জন্য এখানে আমি দুধও নিয়ে নিয়েছি, প্যাকেটের দুধ। এগুলো আমি এখন কেচি দিয়ে কেটে একটা পাতিলে ঢেলে নেব। আর এই তো দেখতে পাচ্ছেন আমি আমার রুমটা একটু গুছিয়ে নিয়েছি, নতুন চাদর বিছিয়েছি যাতে মেহমানরা এসে বসতে পারে, দেখতে একটু ভালো লাগে। আমার ঘরে তেমন কোনো কিছু নেই, যতটুকু পেরেছি গুছানোর চেষ্টা করেছি। তো এই তো আমার পালা মুরগিটা আমার মা খুব সুন্দরভাবে পরিষ্কার করে কেটে নিচ্ছে। বাড়িতে মোরগ পালার একটাই সুবিধা, যদি মেহমান আসে তাহলে হঠাৎ করে মেহমান চলে আসলে তখন কি হয় যে খুব তাড়াতাড়ি এই পালা মুরগি ধরে জবাই করে রান্না করা যায়। তো এই তো আমি দুধটা চুলায় বসিয়ে দিয়েছি, দুধটা খুব ভালোভাবে জাল করে নেব পিঠার জন্য, খুব ঘন করে জাল করে নেব, কারণ আমি পিঠা তৈরি করব। আর এদিকে দুধটা জাল বসিয়ে দিয়ে আমি বাকি কাজগুলো করে নেব। আমি কিন্তু একা কোনো কিছুই করছি না, আমার মা আমাকে অনেকটা সহযোগিতা করছে। এই তো আমি ফ্রাইড রাইসের জন্য এখানে কিছু সবজিও নিয়েছি, গাজর, টমেটো, লেবু। আর এই তো আমি মুরগিটা মা কেটে দেওয়ার পর আমি খুব ভালোভাবে এটাকে পরিষ্কার করে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে এটাকে রান্নার জন্য প্রস্তুত করে নিচ্ছি। তো এই তো আমি মুরগির রোস্টটা করব বলে এখানে লেবু
ও দুধের ভিতর চিপে নিচ্ছি, মানে টক দই তৈরি করে নিচ্ছি। এভাবে টক দই করে রোস্টে দিলে কি হয়, রোস্টের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর ঘরে যদি সবসময় টক দই না থাকে তখন আপনারা যা করতে পারেন, ঘরে গরুর দুধ থাকলে বা পাউডার দুধ থাকলে ওটাকে একটু গরম করে এর ভিতর লেবু চিপে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু টক দইটা রেডি হয়ে যায়। তো এটা ঝামেলা হয় না, আর টেনশনও করতে হয় না, সেটা দিয়ে কিন্তু সমস্ত রান্না কমপ্লিট করা যায়। তো এই তো আমি রোস্টের জন্য আমার মা মুরগিটাকে প্রথম কিছুটা জর্দা রং দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে। এরপর এক এক করে সমস্ত মশলা দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবে। আর এখানে আমি কিছু মুরগি মাংস ছোট ছোট কেটে নিয়েছি ফ্রাইড রাইসের জন্য। এগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি, এগুলো দিয়ে ফ্রাইড রাইস করবো। আর মানে ঘরে আর কি খুব সিম্পলভাবে ফ্রাইড রাইস করার চেষ্টা করছি যাতে ভালো লাগে। সবসময় তো রেস্টুরেন্টে খাওয়াই হয়। আর এখানে মাংস নিয়েছি কাবাব করার জন্য। এই তো আমি গাজরটাকে গ্রেট করে নিয়েছি ফ্রাইড রাইসে দেওয়ার জন্য। আর এখানে কাবাবের জন্য মাংসটা খুব ধুয়ে পরিষ্কার করে চালনিতে রেখে দিয়েছি পানি ঝরার জন্য। আর এদিকে রোস্টের জন্য কিন্তু সব মশলা দিয়ে কিন্তু রোস্টটা মানে মুরগিটা ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছে আমার মা। এখানে আদা রসুন, তারপর একটু লেবু, টক দই, এই সমস্ত কিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিয়েছে। আর এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি ফ্রাইড রাইসে দেবো। তো এই তো আমার দুধটা কিন্তু খুব ভালোভাবে জাল দেওয়া হয়েছে, অনেকটাই ঘন হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কতটা ঘন হয়েছে। এই তো এবার আমি দুধটাকে নামিয়ে রাখবো। আর এখানে আমি কিছু মোটা মোটা করে পেঁয়াজও কেটে নিয়েছি ফ্রাইড রাইসে দেবো। এভাবে পেঁয়াজ কেটে দিলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এখানে কিছু আলুও কেটে নিয়েছি, এটাও হালকা ভেজে ফ্রাইড রাইসে দেবো। মানে ঘরে থাকা অল্প কিছু সবজি টবজি দিয়ে আর কি যেভাবে তৈরি করা যায়। আর আমি কাবাবের জন্য মাংসটাকে ব্লেন্ড করে নিয়েছি, কিছু পেঁয়াজও ব্লেন্ড করে নিয়েছি যাতে আমার রান্নাতে মানে একটু সুবিধা হয় রান্নাটা করতে। এই তো আমি সমস্ত কাজ কিন্তু খুব ভালোভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। এরই মধ্যে আমার মেহমান এসে পড়েছে। আর আমার মেহমান দেখুন আমাদের জন্য কি কি নিয়ে এনেছে, মানে নিয়ে এসেছে। আমার বাবুর জন্য জুতা নিয়ে এসেছে, জামা কাপড় নিয়ে এসেছে, আমার ছেলের জন্য জামা কাপড় নিয়ে এসেছে, চিপস নিয়ে এসেছে, আপেল, আনার, তারপর একটা বড় 7 আপের বোতল এনেছে, পাউরুটি এনেছে, আবার মানে ক্রিমও এনেছে পাউরুটি দিয়ে খেতে, অনেক কিছুই এনেছে। তো আমি এগুলো এক এক করে ব্যাগ থেকে বের করছি। আর আমার মেহমানকে বলছিলাম যে কেন এত কিছু নিয়ে এসেছো, এত কিছু আনার কি দরকার ছিল। তো কাছের মানুষগুলো যদি বাড়িতে বেড়াতে আসে তাদের দেখলেই কিন্তু মনটা অনেক আনন্দ ভরে যায়। এত কিছু না আনলেও হয়, এগুলোর আনবে মানে এরকম আশাবাদী হয়ে থাকে না যে কখন তারা আসবে, সে আশাতেই কিন্তু সময় কাটাতে থাকে। তো এই তো আমি ফলগুলো খুব সুন্দর করে চালনিতে নিয়ে নিয়েছি। আর এখানে আমার মা রোস্টের জন্য যে আমি পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছিলাম ওগুলো ভালোভাবে ভেজে নিচ্ছে তেলের ভেতর। এখানে আমি ওদের নাস্তা দেওয়ার জন্য আমার গাছের পেঁপে, আপেল, আনার এগুলো নিয়ে নিয়েছি, কেটে ওদের নাস্তা দেব। তো এই তো মা কিন্তু সমস্ত মশলা দিয়ে রোস্টের মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে। এখানে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, এবার এতে আমি মুরগিটা দিয়ে দেব। তো এই তো আমি কিন্তু ওদের নাস্তাটা রেডি করে দিয়েছি, এবার আমি নাস্তাটা ওদের দিয়ে আসবো যাতে ওরা খেতে পারে। আর এই তো আমার মুরগির রোস্টটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন কতটা দেখতে সুন্দর হয়েছে। আসলে আস্ত মোরগটা রোস্ট করছিল আমার মা। তো আজকে বেশিরভাগ রান্নাই কিন্তু আমার মা করেছে, আমিও করেছি, একটু হেল্প করার চেষ্টা করেছি যাতে মারও কষ্টটা কম হয়। এদিকে একটু পরপরই আমাকে বাবুর কাছেও যেতে হচ্ছিল। তো এই তো কাবাবের জন্য মাংসটাকে মা খুব ভালোভাবে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবে। এখানে একটু লবণ, একটু আদা রসুন আর একটু জিরা বাকি দিয়ে ভালোভাবে মেখে রেখে দিয়েছে। আর সাথে দিয়েছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, এগুলোকেও একটু লবণ দিয়ে ভালোভাবে কচলে এর ভিতর কাবাবের মশলাটা দিয়ে কিছুক্ষণ রেখে দেবে। তো
তো এই তো দেখতে পাচ্ছেন মা কিন্তু খুব ভালোভাবে এগুলো ডলে মাংসের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছে। আর এটা খুব মিক্স করা হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেস্টেও রেখে দেবে। এভাবে কাবাব তৈরি করে খেলে কিন্তু অনেকটাই মানে মজা লাগে, খুব ভালো হয়। তো আমি তত ভালো কাবাব বানাতে পারি না, কিন্তু আমার মা খুব ভালো কাবাব বানাতে পারে। তো মার থেকে আমি শিখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কিভাবে করে। তো এখানে আমি কি করেছি, যে ফ্রাইড রাইসের জন্য মাংসটা ধুয়ে রেখেছিলাম, এখানে একটু লবণ আর জর্দা রং দিয়ে মেখে রেখেছি। এটা তেলে পরে ভেজে নেব। তো এই তো আমার রোস্ট রান্না কিন্তু প্রায় হয়ে গেছে। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু আমার রোস্টটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার রোস্টটা। আর এদিকে মা অন্য চুলায় পোলার চালটা সিদ্ধ করে নিচ্ছে ফ্রাইড রাইসের জন্য। এখানে বড় একটা পাতিলে পানিটা গরম করে সামান্য একটু তেল দিয়ে দিয়েছিল। আর এবার এতে পোলার চালটা আস্তে আস্তে দিয়ে দিয়েছে, আর স্বাদমতো লবণও দিয়েছে। তো এবার পোলাও চালটা 80% যখন হয়ে যাবে, তখন এই চালটা বড় একটা চালনিতে ঢেলে নেবে। তো এই তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে ফুটছিল আমার পোলার চালটা। আর এদিকে আমি অন্য চুলাতে ফ্রাইড রাইসের জন্য মুরগিগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। এবার আমি এক এক করে মানে যা যা ভাজার পুরো আছে সব এক এক করে ভেজে নেব। যেমন এই যে চিকেনটা ভেজে নিচ্ছি, এর সাথে চিংড়ি মাছও ভেজে নেব। তো এই তো অন্যদিকে কিন্তু মা পোলা চালটা একটু পরপর দেখছে যে কতটা সিদ্ধ হয়েছে। তো সিদ্ধ কিন্তু প্রায় হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ করবে না, প্রায় 90%-এর মতো সিদ্ধ করে নেবে। তো এক এক করে মানে একটা করে টিপ দিয়ে দেখছে যে কতটুকু হয়েছে। তো প্রায় হয়ে গেছে। তো এবার চালনিতে ঢেলেও নিয়েছে। আর দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে, কতটা সুন্দর দেখাচ্ছে পোলাওর চালটা। তো এই তো আমার এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি ফ্রাইড রাইসের জন্য, আলু ভেজে নেব। তো এক এক করে কিন্তু আমি এদিকে খুব দ্রুতভাবে ভাজা পোড়াটা শেষ করে নিচ্ছি, কারণ এমনিতেই সময় খুব কম ছিল। তাড়াতাড়ি সমস্ত রান্না কমপ্লিট করার চেষ্টা করছি। একা যদি একজন রান্নার কাজে করতে থাকে তাহলে কিন্তু রান্নাটা শেষ হতে সময় লাগে। আর যদি সাহায্য করার মতো লোক থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়। তো এই তো এখানে আমি দুটো ডিমও খুব ভালোভাবে ভেজে ঝুরি ঝুরি করে নিচ্ছি ফ্রাইড রাইসে দেওয়ার জন্য, যাতে খেতেও খুব ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে। একা একা কাজ করলে কিন্তু অনেকটাই সময় লেগে যায়, কাজ শেষই হতে চায় না। তো আমি এদিকে ডিমটাকে ঝুরি ঝুরি করে ভেজে নিচ্ছিলাম, আর আমার মাকে বলছিলাম যে খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে হবে, কারণ আমি আমার মেহমানদের সাথে গল্প করতে বসবো। তো এই তো মায়ের ফ্রাইড রাইসের জন্য বড় একটা পাতিলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছে, এখানে গরম মশলাও দিয়ে দিয়েছে। এবার এগুলো তেলেতে খুব ভালোভাবে ভেজে নেবে। আর হালকা ভাজা হয়ে গেলে এখানে গাজর কুচিগুলো দিয়ে দেবে। গাজরটাও খুব ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে, তখন এর ভিতর ওই সিদ্ধ করে রাখা পোলাওটা একে মানে আস্তে আস্তে নেড়ে নেড়ে বা হাঁড়িতে ঢেলে দেওয়া হবে। তো প্রথমে তো যে হাঁড়িটা নিয়েছে দেখতেই পাচ্ছেন, এটাতে মানে রান্না করছিল। তো যখন নাকি পোলার চালটা ঢেলে আস্তে আস্তে দেওয়া হলো, তখন দেখা গেল কি যে হাঁড়িটা অনেকটাই ছোট হয়ে গেছে আর পোলার চালটা অনেক বেশি হয়ে গেছে। তো এই হাঁড়িতে ভালোভাবে নাড়াচাড়া করা যাচ্ছে না, রান্না করতে খুব অসুবিধা হচ্ছে। তখন সেটা কি করলাম, যে হাঁড়িটাকে চেঞ্জ করলাম। এর পরিবর্তে একটা বড় পাতিল নিলাম, যেটাতে সমস্তটা ঢেলে রান্না করতে যাতে সুবিধা হয় সেই জন্য সব কিছু গুছিয়ে নিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মা কিছু মরিচের ফাঁকিও দিয়ে দিয়েছে, মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করে আর যাতে ভালো লাগে, এখানে কিছু কাঁচামরিচও ফেলে দিয়ে দিয়েছে যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। তো এভাবেই কিন্তু আমার মা রান্না করছে, আর আমি কিন্তু আমার মার থেকে এই রেসিপিটা শিখে নিচ্ছি। আমি কিন্তু তত একটা ফ্রাইড রাইস রান্না করতে পারি না, আজ এই প্রথম মার থেকে শিখলাম যে কিভাবে ঘরেই অল্প কিছু উপকরণ দিয়েই খুব মজাদার একটা ফ্রাইড রাইস রান্না করা যায়। তো এই প্রথম আমি আমার মেহমানদের জন্য এই ফ্রাইড রাইস রান্নার একটা আয়োজন করেছি, যে আজকে আমার মেহমানকে আমি এই ফ্রাইড রাইসই খাওয়াবো। সবাই তো অনেকেই রেস্টুরেন্টে গিয়ে খায়
আজ বাড়িতে তৈরি করা নিজেদের হাতের ফ্রাইড রাইস কেমন হয় সেটাই মানে দেখব। তো এই তো আমি কিন্তু এখানে গরুর মাংসটাও খুব ভালোভাবে মেখে বসিয়ে দিচ্ছি। এখানে আমি আজকে কালাবোনার মশলা দিয়ে গরুর মাংসটা রান্না করব। শুনেছি কালাবোনার মশলা দিয়ে কালাবোনার মতো রান্না করলে মাংসটা অনেকটাই স্বাদ হয়। আমি কখনো মানে ট্রাই করিনি, এই প্রথম আজকে ট্রাই করছি। তো এই তো আমি কিন্তু এক এক করে সমস্ত মশলা দিয়ে আর শেষে তেলটা দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে মেখে চুলায় বসিয়ে দেব। তো এই তো আমি চুলায় বসিয়ে দিয়েছি আর আমার মাংসটা কিন্তু বলক এসে পড়েছে। এবার আমি দিয়ে দেবো এতে একটু সামান্য টক দই। টক দইটা দিলে মাংসর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এই তো দেখতে পাচ্ছেন আমি টক দইটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে খুব মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এদিকে আমার মা কিন্তু ফ্রাইড রাইসের সমস্ত ভাজা ইয়েগুলো সবজিগুলো চিকেন, ডিম, চিংড়ি মাছ এগুলো যে ভেজে রেখেছিল সেগুলো এক এক করে মিশিয়ে নিচ্ছে আর আমি আস্তে আস্তে ঢেলে দিচ্ছিলাম। আর ফ্রাইড রাইসটা কিন্তু ভীষণ মজা হয়েছে। আর এটা কিন্তু অনেকটাই ঝরঝরা হয়েছে, দেখতেও ভীষণ লোভনীয় লাগছিল যে এতটাও সুন্দর হতে পারে ঘরে তৈরি ফ্রাইড রাইস। আর সবাই খেয়ে কিন্তু অনেকটাই প্রশংসা করেছে। তো এই তো আমার মা খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর আমি উপর থেকে সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম স্বাদটা বাড়ানোর জন্য। তো সব কিছু মেশানো হয়ে গেল, মা এখানে সয়া সস অ্যাড করে দিচ্ছে। এখানে 2 চামচ সয়া সস দিয়ে দিল আর যাতে আরও সুন্দর একটা ফ্লেভার আসে আর এটার স্বাদটাও আরও বেড়ে যায়। তো এই তো সয়া সস দেওয়া শেষ, এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবে যাতে সমস্ত পোলাও ভাতের সাথে যাতে খুব ভালোভাবে মিশে যায়। তো এই তো দেখতে পাচ্ছেন আমার ফ্রাইড রাইস কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আর কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভালো করে ঢাকনা দিয়ে ডেকে দিলেই কিন্তু হয়ে যাবে। তত একটা ঝামেলা কিন্তু হলো না। তো এই তো দেখতে পাচ্ছেন ফাইনাল লুক আমার ফ্রাইড রাইসের কতটা সুন্দর হয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এদিকে কিন্তু কাবাবের জন্য যে মেখে রাখা মাংসটা ছিল তার উপরে একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছে। আর এই তো আমি সালাদের জন্য সমস্ত কিছু ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এবার আমি সালাডটা কেটে নেব। আর এদিকে মা যে কাবাবের মাংসটা মেখে রেখেছিল তাতে কিছু কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মথে এবার ছোট ছোট করে কাবাবের শেপ দিয়ে নিচ্ছে। তো এই তো দেখতে পাচ্ছেন মা কিন্তু খুব সুন্দরভাবে গোল গোল করে এটাকে চেপে কাবাবের শেপ দিয়ে নিয়েছে। যত একটা বড় করে নেয় আর তত ছোট করে নেয়, একদম মিডিয়াম সাইজ রেখেছে। তো এক এক করে সমস্ত মাংসের যেই ডোটা ছিল ওটাকে সুন্দর করে কাবাবের শেপ দিয়ে দেবে এক এক করে। আর তারপর একটা ডিম ভালো করে ফেটে কাবাবগুলো এক এক করে ভেজে নেব। তো এই কাবাবের মানে কাবাব তৈরি করার রান্নাটা কিন্তু আমার মাই করেছে, আমি মানে একটু সামান্য হেল্প করেছি। কারণ আমি কিন্তু কাবাবটাও খুব ভালো এটা তৈরি করতে পারি না। আর আমার মায়ের হাতের কাবাব কিন্তু ভীষণ মজা হয়, অনেক টেস্টি হয়, যে খায় সেই অনেক প্রশংসা করে। তো তাই বললাম মাকে যে আজকে যেহেতু মেহমান এসেছে তো তুমি কাবাবটা তৈরি করো, অবশ্যই সবার খুব ভালো লাগবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার মা কিন্তু খুব সুন্দর করে কাবাবগুলো এক এক করে বানিয়ে প্লেটে রাখছে। তারপর এটাকে ডিমের ভিতর সুন্দর করে কোট করে তেলে ভেজে নেবে। তো এই তো আমি এখানে গরুর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মানে কিছুক্ষণ পর পর সমস্ত কাজের দিকে খেয়াল করতে হচ্ছে, এক কাজ নিয়ে কিন্তু থাকাই যাচ্ছে না যে একটা রান্নাই করতে থাকি অন্যগুলো করব না, রান্না বসিয়ে আরও নানান কাজেও ব্যস্ত থাকতে হচ্ছে। তো এই তো আমার মাংসটা কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে, মাংসটা কিন্তু প্রায় হয়েও এসেছে। এবারেতে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। আর এদিকে কিন্তু আমার মা ডিম মানে ফেটানোর জন্য একটা ডিম ভেঙে নিয়ে দিয়েছে। এবার এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেবে যাতে কোনো
মানে দানা দানা না থাকে, খুব সুন্দরভাবে ডিমটাকে ফেটে নেবে, কুসুমটাকে একবারে ভেঙে মিক্স করে নেবে সাদা অংশটার সাথে, যাতে কোনোটার সাথে কোনোটা আলাদা আলাদা না হয়ে থাকে। তো এবার এই ফেটানো ডিমের ভিতরে কিন্তু এক এক করে কাবাবের বড়াগুলো মানে কোট করে করে তেলের ভিতর ভেজে নেবে। তো আমার মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে গেছে। এবার আমি এটাকে আর কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আমার মাংসটা হয়ে যাবে। তো এই তো এভাবেই কিন্তু সারাদিনে কাজগুলো খুব দ্রুত শেষ করার চেষ্টা করছি। তো এখন কিন্তু আমাদের দেরি হচ্ছে বলে আমার মেহমানও আমাদের সাহায্য করতে চলে এসেছে। তো আমার মেহমান কাবাবগুলো ডিমের ভেতর ভালো করে কোট করে তেলের ভেতর দিয়ে দিচ্ছে। যেহেতু আমরা দুজনও মানে কাজ করে শেষ করতে পারছি না বাবুকে নিয়ে, তো সেও সাহায্য করতে চলে এসেছে। আর এদিকে আমি সালাদগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এগুলো এবার সামান্য একটু লবণ দিয়ে লেবু চিপে ভালোভাবে মেখে নিলেই কিন্তু আমার সালাদটা রেডি। তো এই তো দেখতে পাচ্ছেন কাবাবগুলো কিন্তু ভেজে নেওয়া হচ্ছে। আর এই কাবাবগুলো যতক্ষণ পর্যন্ত না খুব সুন্দরভাবে লাল হয়ে উঠছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভাজতে হবে অল্প আছে। তো এরই মধ্যে কিন্তু আমার মানে বাচ্চারা বলছিল আইসক্রিম খাবে। আমার মেহমান কিন্তু আসার সময় আইসক্রিমও নিয়ে এসেছে। তো সবাইকে আমি আইসক্রিম দিচ্ছিলাম। তো আইসক্রিমটাও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। তো সবাইকে আইসক্রিম দেওয়া হয়ে গেলে আবার ফিরে আমি এখানে কাবাবের কাছে চলে আসি যে কাবাবগুলো কীরকম হয়েছে। তো এই তো কাবাবগুলো হয়ে গেছে, আর এদিকে আমার গরুর মাংস রান্নাটাও হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এখানে একটা বলেতে কিছুটা ফ্রাইড রাইসও মা নিয়ে নিয়েছে খাবারের জন্য। তো সমস্ত কাজ কিন্তু প্রায় হয়ে গেছে। এবার বিকেলের জন্য আমি আমার গাছের নারকেল পেড়ে সেটাকে কুড়িয়ে নিচ্ছি যাতে পিঠা বানাতে পারি। তো আমাদের নিজেদের গাছেরই নারকেল অনেকটাই ভালো, অনেকটাই মিষ্টি। তো আমি খুব দ্রুত ভাবে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি যাতে পিঠা বানাতে পারি। তো রাত্রে আমার মেহমানেরা বলছিল যে আলুর দম, অনেকে হয়তো বা আলুর দম বলে বা আলুর চপ বলে, তো সেটাই আমার মা রান্না করে দিচ্ছে। আমার মার হাতের আলুর চপ খেতে নাকি ভীষণ মজা লাগে তাদের। তো আমার মাকে খুব রিকোয়েস্ট করছিল যাতে আলুর চপ রান্না করে দেয়। তো এ তো মা কিন্তু আলুর চপ রান্না বসিয়ে দিয়েছে। আর আলুর চপ রান্না কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আমি প্লেটের ভিতর অল্প অল্প করে বেড়ে নিচ্ছিলাম মেহমানদের দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন কতটা দেখতে সুন্দর হয়েছে, লোভনীয় লাগছে। কালারটাও কিন্তু অনেকটা সুন্দর এসেছে আমার এই আলুর দমের। তো এই তো আমি এবার এতে একটা কাঁটা চামচ দিয়ে দিলাম। তো এবার আমি মেহমানদেরকে দিয়ে আসব এই আলুর চপগুলো খেতে। তো আজকে এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।